কিলিয়ান এমবাপ্পে সেটাই করেছেন যেটা তার করার কথা ছিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, সেইটা তো এমনি বিশ্বকাপ বিবেচনায় কোনো গুরুত্বই আসলে নেই। পরাজিত দুই সেমিফাইনালিস্টের লড়াইয়ে গুরুত্ব আর কি থাকে। কিন্তু গোল্ডেন বুটের রেসটার জন্য এই ম্যাচের গুরুত্বটা ছিল অসীম কিলিয়ান এমবাপ্পের জন্য। সমান 8 গোল লিওনেল মেসির সঙ্গে তারও, কিন্তু মেসির অ্যাসিস্ট 4টা, এমবাপ্পের 3টা। ওই জায়গাটাতে তিনি পিছিয়ে ছিলেন এবং এই ম্যাচটাতে ইংল্যান্ডের বিপক্ষে তিনি 2টা গোল করলেন। তাতে করে মেসির চেয়ে ক্লিয়ারলি তো এগিয়ে গেলেনই। 10 গোল টুর্নামেন্টে তার হয়ে গেল। 4 বছর আগে যেই গোল্ডেন বুট জিতেছিলেন কাতারে 8 গোল নিয়ে, এইবার 10 গোল করে সেটা আবার ধরে রাখার পথে তিনি এক ধাপ এগোলেন। অবভিয়াসলি লিওনেল মেসির সামনে এখন হিসাবটা খুব সহজ। ফাইনালে মেসি স্পেনের বিপক্ষে 2 গোল করতে পারলেই গোল্ডেন বুটটা তার হবে, আর যদি সেটা না করতে পারেন তাহলে এটা কিলিয়ান এমবাপ্পের হয়ে যাবে। শুধু সেটা না, এমবাপ্পে এই 2 গোল করার মাধ্যমে ওয়ার্ল্ড কাপে তার মোট গোল সংখ্যা 22টা হয়ে গেল, যেইটাও আসলে সর্বকালের সর্বোচ্চ। লিওনেল মেসি 21 গোল করে তাকে এখন তিনি দ্বিতীয় স্থানে ঠেলে দিলেন। ভাই, আমাকে প্লিজ এইটা বললেন না যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের এই গোলগুলো কাউন্ট হওয়া উচিত না। এটা একটা শিশুতোষ কথা। হ্যাঁ, বলেন যে তৃতীয় স্থানে ম্যাচটাই হওয়া উচিত না। আমি আপনাদের সঙ্গে আছি, যে এইটা বলবেন আমি আছি। কারণ এইটা আমার কাছে মনে হয় একটা অর্থহীন ম্যাচ। যেই দুইটা দল ফাইনালের এত কাছাকাছি গিয়েছে, সেমিফাইনালে হেরে যাওয়া মানে একেবারে হৃদয় ভেঙে যাওয়া, সেই দুইটা দলকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে বলাটাও একরকম শাস্তি। সো এই ম্যাচটা টোটালি বাদ দিয়ে দেওয়ার ওই আইডিয়ার সঙ্গে আমি আছি। কিন্তু ধরেন ম্যাচটা হবে, অথচ এইখানকার পারফরমেন্স ব্যক্তিগত পারফরমেন্স হিসেবের মধ্যে আসবে না। এগুলা হচ্ছে গিয়ে একটা মানে শিশুতোষ কথাবার্তা। এগুলা হচ্ছে গিয়ে ওই যে পাবলিককে একটু হাততালি পাওয়াটার জন্য কথাবার্তা, এর বাইরে আসলে কিছু না। ফলে কিলিয়ান এমবাপ্পে ফুললি ডিজার্ভ করেন তার এই যে অ্যাচিভমেন্টটা। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মাত্র 27 বছর বয়সে এখন সেটা হয়ে গেল। বারটা কত রেইজ হয়ে গেল। মিরোস্লাভ ক্লোজার যেটা 16 গোল ছিল, সেইটাকে এমবাপ্পে এখন 22 গোল পর্যন্ত নিয়ে শেষ করলেন। আমরা জানি না ওয়ার্ল্ড কাপ শেষ হতে হতে ফাইনাল পরে লিওনেল মেসি সেই বারটাকে আরো উঁচুতে নিয়ে যান কিনা। শুধু তো এমবাপ্পে না, এই ম্যাচটাতে মাইকেল ওলিসেও তিনি রেকর্ড করেছেন। এমবাপ্পের 2টা গোলেই তার অ্যাসিস্ট। তাতে করে এই বিশ্বকাপে তার 5টা অ্যাসিস্ট তো আগেই ছিল, সঙ্গে এই 2 যোগে 7টা অ্যাসিস্ট হয়ে গেল। 1970 বিশ্বকাপে পেলের যে 6 গোলের অ্যাসিস্ট ছিল এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের, সেই রেকর্ডটাও ফ্রান্সের এই মাইকেল ওলিসে ভেঙে দিলেন। আর জুড বেলিংহাম তিনি বদলি হিসাবে নেমে দুর্দান্ত একটা সলো গোল করেছেন, যেইটাই এই ম্যাচটার সমাপ্তি রেখা এঁকে দিয়েছে, এবং তাতে করে জুড বেলিংহামের সেটা 7ম গোল হয়েছে। এক বিশ্বকাপে ইংল্যান্ডের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার এখন এই জুড বেলিংহাম হয়ে গেছেন। আর ম্যাচের রেজাল্ট, ইংল্যান্ড 6 ফ্রান্স 4, 10 গোলের ম্যাচ হয়েছে। থ্রিলার আসলে ঠিক বলা যাবে না, যেহেতু এই ম্যাচের গুরুত্বটা ওই রকম নাই, কিন্তু যেরকম প্রত্যাশার জায়গা ছিল যে হ্যাঁ ঠিক আছে, 2 দলের উপরে যেহেতু চাপ নেই সেহেতু তারা অনেক ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলবে, এবং ফুটবলটা যে আনন্দের যে জায়গা, গোল করার যে আনন্দের জায়গা, গোল ঠেকানোটাও ডিফেন্ডারদের জন্য, গোলকিপারদের জন্য নিশ্চয়ই আনন্দের জায়গা, কিন্তু গোল করার যে একটা আনন্দ, সেইটা দর্শকরা আবার দেখবে এই প্রত্যাশার জায়গাটা এই ম্যাচ পুরোপুরি মিটিয়ে দিয়েছে। ইংল্যান্ড 1966 বিশ্বকাপের পর সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে তাদের এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শেষ করলো। এর মধ্যেও তারা 2বার 66-র পরে সেমিফাইনালে হেরেছিল, 1990 এবং 2018, 2বারই তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে সেইখানটাতেও হেরেছিল। এইবার তারা তৃতীয় সেমিফাইনালে হারার পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাতে জিতলো, অর্থাৎ অফিসিয়ালি 3rd অবস্থানে থেকে ইংল্যান্ড শেষ করলো। 1966-তে চ্যাম্পিয়ন হওয়ার পর এইটাই ইংল্যান্ডের সবচেয়ে ভালো রেজাল্ট। অন দ্য আদার হ্যান্ড, ফ্রান্স, তাদের কোচ দিদিয়ের দেশম, শেষটা আসলে ভালো হলো না। এই ম্যাচ জিতলেও যে খুব ভালো হতো তা নয়। কোচের দায়িত্বে সেই 2012 সাল থেকে রয়েছেন, 14 বছর ধরে রয়েছেন। বিশ্বকাপ জয়ী কোচ তিনি, 2018-তে জিতেছেন, 2022-এ রানার্স আপ ছিল তার অধীনে ফ্রান্স দলটা। এইবার শিরোপা জয়ের সেই প্রত্যাশাটা আরো অনেক বেশি ছিল, কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হারায় সেই স্বপ্নটা আসলে ভেঙে যায়। কিন্তু তারপরও তার টেনিয়রের শেষ ম্যাচ একটা ইমোশনাল ব্যাপার স্যাপার রয়েছে। সেই ম্যাচটা ফ্রান্সও নিশ্চয়ই চেয়েছিল যে তাদের কোচকে জয় দিয়ে বিদায়টা দিতে, কিন্তু সেটা হলো না। ইংল্যান্ড এই ম্যাচটা জিতে গেল। এবং ম্যাচটা কিন্তু আসলে ভালো ম্যাচ হয়েছে। ভালো ম্যাচ হয়েছে কোন সেন্সে? আরো অনেকগুলো বিষয়, যেমন বুকায়ো সাকা হ্যাটট্রিক করেছেন,
এবং সেই হ্যাট্রিকের জায়গাটাতেও জুড বেলিংহামের কথাটাও আমি বলবো। এই ম্যাচটাতে আপনি যদি বলেন যে ওই যে গোল্ডেন বুটের রেসটাতে, হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে লিওনেল মেসিরই মূল রেসটা চলছে, কিন্তু একই সঙ্গে আউটসাইড চান্স তো হ্যারি কেইন ও জুড বেলিংহামেরও ছিল, তাদেরও তো 6টা করে গোল ছিল, কিন্তু এই দুইজনের কাউকে কোচ টমাস টুকেল স্টার্ট করাননি। অবভিয়াসলি টুর্নামেন্ট, তা ক্লান্তি সবকিছু বিবেচনা করে সেটা করানো হয়নি। ইনফ্যাক্ট হ্যারি কেইনকে তো নামানোই হলো না। নামানো হলেন তিনি নিশ্চয়ই ভাবছিলেন যে না, এত এত গোলের ম্যাচ, তারও গোল টালিটা বাড়িয়ে নেওয়ার সুযোগটা ছিল, কিন্তু জুড বেলিংহাম নেমেছিলেন পরবর্তীতে। নামার পর ইংল্যান্ড একটা পেনাল্টি পর্যন্ত পেয়েছিল, সেই পেনাল্টিতে তো জুড বেলিংহাম নিতেই পারতেন এই ওয়ার্ল্ড কাপ সবকিছু কনটেক্সট বিবেচনা করলে, কিন্তু সেই পেনাল্টিটা নিতে দেন বুকায়ো সাকাকে। যেই বুকায়ো সাকা ফার্স্ট হাফে 2 গোল করেছিলেন, ওই পেনাল্টির মাধ্যমে তিনি হ্যাট্রিক করলেন। অর্থাৎ বুকায়ো সাকা হ্যাট্রিকের মাধ্যমে এই ওয়ার্ল্ড কাপটা শেষ করলেন পার্সোনাল জায়গা থেকে ইংল্যান্ডের এই উইঙ্গারের জন্য। সেটাও তো একটা বিরাট বড় ব্যাপার। ম্যাচের কথা বলছিলাম, ম্যাচটা খুব কন্ট্রাস্টিং হয়েছে 2 হাফে। ধরেন ফার্স্ট হাফটাতে ইংল্যান্ড 4-0 গোলে এগিয়ে গেছে ফ্রান্সের বিপক্ষে, 4 গোল। শুরুতেই ডেক্লান রাইস গোল দিলেন, তারপরে হচ্ছে ওই যে আরো একটা গোল ওইখানটাতে হলো, আর যখন বুকায়ো সাকা আরো 2টো গোল দিলেন ফার্স্ট হাফে, ইংল্যান্ড 4-0-তে এগিয়ে গেছে। সেকেন্ড হাফে ফ্রান্সের গিয়ে ঘুম ভাঙলো এবং সেকেন্ড হাফের শুরুর 21 মিনিটের মধ্যেই তারা 3 গোল শোধ দিয়ে দিল। সেই 3 গোলের মধ্যে 2টা হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পের, দুর্দান্ত 2টা গোল তিনি করেছেন, 2টাই মাইকেল ওলিসের পাশে। এবং বলছিলাম যে সেই 2 গোলে গোল্ডেন বুটের রেসে তো এগিয়ে গেছেন বটেই, একই সঙ্গে তিনি ওই যে 22টা গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন। ফলে 4-3 যখন ম্যাচের ওই অবস্থা, তখন কিন্তু মনে হচ্ছিল যে ফ্রান্সের ম্যাচে তারা ফিরতে পারে। মাইকেল ওলিস এরপরে 2টা গ্লোরিয়াস অপরচুনিটি মিস করেছেন, মানে এই ওয়ার্ল্ড কাপে 7টা তার অ্যাসিস্ট, খুব ভালো খেলেছেন, কিন্তু একটাও গোল তিনি দিতে পারলেন না। এইটাও আসলে একটু বিস্ময়কর। সেইটা সাম আপ করে আজকের ম্যাচের পারফরমেন্সে যখন 4-3, তখনও তিনি আসলে 2টা খুব ভালো সুযোগ, স্পেশালি ওই যে যেইটা এই ইংল্যান্ডের গোলকিপারের ওই লেফট সাইড দিয়ে ওই বার ঘেসে পোস্ট ঘেসে তিনি বাইরে পাঠালেন, ওইটা আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং ছিল। যাই হোক, যখন মনে হচ্ছিল যে না, যেহেতু 66 মিনিটের মধ্যে 4-3 হয়ে গেছে, ফ্রান্স তাহলে ম্যাচে ফিরবে, মোমেন্টামটা পুরোপুরি তাদের সঙ্গে, সেই সময় গিয়ে পরের দিকে তারা একটা ফাউল জেড স্পেন্সকে করে পেনাল্টি দিয়ে দেয়। সেই পেনাল্টি থেকে বুকায়ো সাকা গোল করলেন, ইংল্যান্ড আবার 5-3 গোলে এগিয়ে গেল। 2 গোলের একটা মানে কষণ তৈরি হলো, কিন্তু এরপরেও ম্যাচের একটুখানি কি বলা ছিল, গোল বাকি ছিল, নাটকীয় তো বাকিটা থাকলেও গোল বাকি ছিল। উসমান ডেম্বেলে তিনি একটা ব্রিলিয়ান্ট গোল করলেন, ওয়ার্ল্ড কাপে তার 6th গোল, তার সেইটাতে 5-4 হলো। কিন্তু আবার জুড বেলিংহাম বলছিলাম নিজেদের হাফ থেকে বর্ডে ওইটাও করেছেন তিনি অতিরিক্ত সময় 96তম মিনিটে মনে হয়, কিন্তু আবার 98তম মিনিটে জুড বেলিংহাম নিজেদের হাফ থেকে একটা বল ধরে তিনি হচ্ছে গিয়ে পুরোপুরি রান করে ওই 2 জন ডিফেন্ডারের মাঝখান থেকে তিনি গোলকিপারকেও বিট করে তার দুর্দান্ত একটা সলো গোল জুড বেলিংহাম করেছেন। তাতে করে ইংল্যান্ডের 6-4 গোলে জয়টা আসলে নিশ্চিত হয়। আসলে এই ম্যাচটার ওইরকম গুরুত্ব নাই বলছি, তাতে ইংল্যান্ড 6-4 গোলে জিতে তৃতীয় হয়ে শেষ করলো, ফ্রান্স চতুর্থতে। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল জায়গাগুলোর যে গুরুত্ব, সেটা হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট রেসে এগিয়ে যাওয়া, 10 গোল তার, মেসির 8 গোল, বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়া তার, এরই মধ্যে 22 গোল করে ফেলেছেন। 2018 বিশ্বকাপের 4 গোল, 2022 বিশ্বকাপের 8 গোল এবং এই বিশ্বকাপে 10 গোল হয়ে গেল তার। বিশ্বকাপে কোনো একজন ফুটবলার ডাবল ডিজিটে পার্সোনাল গোল সংখ্যা নিয়ে গেলেন এই নিয়ে চতুর্থবারের মতো। 1954 সালে হাঙ্গেরির স্যান্ডর কসিচ 11 গোল করেছিলেন, 58-তে 13 গোল ফ্রান্সের জাফতে, 1970-এ পশ্চিম জার্মানির গেড মুলারের 10 গোল। তারপরে এই 30, 20, 50, 60, 56 বছরে কিন্তু 56 বছর পর কোন ফুটবলার এক আসরে ডাবল ডিজিটে গোল সংখ্যাতে পৌঁছলেন কিলিয়ান এমবাপ্পে। মাইকেল ওলিসে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট, এক আসরে 7টা অ্যাসিস্ট তার হলো। বুকায়ো সাকার হ্যাট্রিকটা হলো, এবং সেই সবকিছু যে এই পার্সোনাল যে আছে মানে জুড বেলিংহামের এক ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের প্লেয়ার হিসেবে সর্বোচ্চ গোল 7টা গোল তার হলো। কিন্তু এই ব্যক্তিগত মাইলস্টোনের সেই জায়গাগুলোই এই ম্যাচটা হলো, এবং হচ্ছে গিয়ে অনেক অনেক গোলের ম্যাচ হলো, এন্টারটেইনিং ম্যাচ হয়েছে। এটা ইনসিগনিফিকেন্ট ম্যাচ কিন্তু এন্টারটেইনিং ম্যাচ হয়েছে, এবং সেই জায়গাটাতে নিঃসন্দেহে এই ব্যক্তিগত যে অর্জনের জায়গাগুলো রয়েছে সেইটাই এই ম্যাচ থেকে সামান্য যা কিছু হচ্ছে দর্শকদের যে প্রাপ্তির জায়গার কথা বলি সেইটা। এবং দেন এগেন আমি আবারও বলি যে বিশ্বকাপের এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কে জানে আমরা হয়তো ভবিষ্যতে দেখবো আসলে বাতিল হয়ে গেছে, হতে পারে, এটা ভবিষ্যতে হতে পারে, কিন্তু সেই দাবির সঙ্গে আমি একমত, এই ম্যাচের কোনো গুরুত্ব নাই, কিন্তু এই ম্যাচ খেলা হবে অথচ এর গোল কাউন্ট হতে পারবে না, এর গোল গোল্ডেন বুটের রেসে কাউন্ট হবে না, এর অ্যাসিস্ট আসলে কাউন্ট হতে পারবে না, এর হচ্ছে গিয়ে যে জুড বেলিংহাম রেকর্ড করছে, কারণ এইগুলা ভাই হচ্ছে গিয়ে হাস্যকর। সেগুলো না বলে যে এই ম্যাচটা হলো সেইটা তো হচ্ছে গিয়ে উপভোগ্য ম্যাচ হয়েছে সেভাবে বলতে পারি। আর লিওনেল মেসির সামনে এখন তো হিসাবটা খুব ক্লিয়ার,
গত ফাইনালে তো তিনি 2 গোল করেছেন, সো এই ফাইনালে তিনি 2 গোল যদি করতে পারেন তাহলে গোল্ডেন বুটটা তার হয়ে যাবে। আর ফাইনালে যদি মেসি ভাবে জ্বলে উঠতে পারেন তাহলে বিশ্বকাপটাও তো তার হয়েই যাওয়ার কথা, নয় কি?